কৃষক ভাই বোনেরা, কাচি ফার্মস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীমা শাওন। বাংলাদেশের উচ্চ মূল্যের ফল ফসলগুলোর মধ্যে আখ বা গ্যান্ডারি অন্যতম একটি। আখ চাষের বিভিন্ন দিক ভিন্ন ভিন্ন সময় আমরা দীপ্ত কৃষিতে আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন অঞ্চলে, তার মধ্যে পাবনার ঈশ্বরদী, দিনাজপুর বা হবিগঞ্জে। আজ আমরা চলে এসেছি পার্বত্য অঞ্চলের খাগড়াছড়িতে। এখানকার কৃষকরা আখের চাষ করছেন। এই আখ চাষের সার্বিক দিক আজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। আপনারা দীপ্ত কৃষি থেকে চলে আসলাম। আচ্ছা। আপনাদের এই অঞ্চলে আপনারা তো আখের চাষ করছেন এবং আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় আখের ক্ষেত। দাদা, এই আখ চাষের পুরো বিষয়টা শুনবো আপনার, তার আগে জানতে চাই যে আপনার পরিচয়টা। আপনি এখানে অবশ্যই তো কৃষক। জি। আচ্ছা। আমার নাম সুরিত চাকমা। আচ্ছা। আমি একজন মানে এই আখের ক্ষেতের কৃষক। আচ্ছা, এখানে আখের চাষ করছেন, এই পুরো জমিটাই তো আপনার? জি আমার। পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলটাতে, বিশেষ করে আপনাদের এই খাগড়াছড়িতে তো খুব বেশি দিন হলো আখ চাষটা শুরু হয় নাই। তো আপনারা কতদিন আগে এই আখ চাষটা শুরু করলেন? 2006 হতে 7 সালে মানে এই আগের চাষ আরম্ভ হয়েছে। তার আগে ছিল কিন্তু ওগুলো মানে 208 বলে বাংলা বলে আমরা চিহ্নিত করি। সে পরে ওই 2007 সালে রং বিলাসটা মানে চলে আসে সুগার ইন্ডাস্ট্রি থেকে। তো এর আগে কোন ফসলটা এখানে চাষাবাদ হতো? ধানের চাষ করি। ধানের চাষ মানে হতো আর কি এর আগে। ধানের চাষ হতো। তো এখন আগে যেহেতু ধানের চাষ করতেন, পরবর্তীতে আখের চাষটা শুরু করলেন। এই দুই ফসলের মধ্যে আপনার কাছে কি মনে হয়, কোনটা বেশি লাভজনক বলে মনে হচ্ছে আপনাদের কাছে? ধানের চাষ তো লাভ হয় নাই, মানে খরচ বেশি যায় এবং এই চাষের দীর্ঘ 18 মাস মানে হলেও কিছুটা মানে লাভ অংশ দেখা দেয় কৃষির পক্ষে। আমরা যে চাষটা করছি বিক্রি এই 30 শতকে মনে করেন আমরা 70,000 টাকা দিয়ে বিক্রি করছি। আমাদের মানে বিক্রিয়ত খরচ গেছে যে এখানে 30,000 মতো। তার মানে আপনি এবং এখানকার অন্যান্য কৃষকরা আখ চাষ করে বেশ লাভজনক বলে মনে হচ্ছে। তো এর বুদ্ধি বা পরামর্শটা কাদের কাছে থেকে পেলেন? খাগড়াছড়ি কৃষি অফিস আছে না, এই কৃষি অফিস থেকে মানে প্রশিক্ষণ নিয়ে আমরা এই কাজ করছি। আচ্ছা, আমি আপনার এই আখ চাষের পুরো চাষাবাদ পদ্ধতি যেটা, এই সম্পর্কে জানতে চাই। আখের চারা রোপণের উত্তম সময় আসলে কোনটা? অক্টোবর নভেম্বর এই 2 মাসে মানে আমরা এই জোর কুইনা সার দেওয়ার পর, কীটনাশক ব্যবহার করার পর মানে চারাগুলো মানে ওখানে চারাই রোপণ করে দিয়ে আর কি। এখানে যে আখের চাষ করছেন এই জায়গাটা কতখানি? এখানে হবে যে 30 শতক। 30 শতাংশ। 30 শতাংশ জমিতে সর্বমোট কতগুলো আপনার চারা রোপণ করতে হয়েছিল? শতাংশে ধরুন না 3,000 ভিতরে হয়ে গেছে এখানে। 3,000 3,000 চারা। আচ্ছা, এই 3,000 চারার জন্য প্রথমে আপনাকে তো বেডটা তৈরি করে নিতে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং আখের জমির ক্ষেত্রে এই বিষয়টি আসলে লক্ষণীয় যে বেড তৈরি করে নিতে হবে। কয় হাত পর পর চারাগুলো রোপণ করতে হয়? কয় হাত কি আমরা মানে চারা একের পর একের মানে 2 ইঞ্চি ব্যবধান করে ফাঁক করে মানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মানে ফাঁক করে এই চারাটা মানে এভাবে আছে না, এই চারাগুলো এখানে 2 হতে 3 ইঞ্চি ফাঁক করে আমরা মানে দিয়ে দিই। আচ্ছা, সময় লাগে কতদিন এক একটা চারা রোপণ করার পর থেকে? এই যে এখন ধরেন আখটা সংগ্রহ করছে আপনার জমিতে, সর্বোচ্চ কতদিন সময় লাগে? 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস। এই 18 মাস সময়ের মধ্যে লম্বা একটা সময়, এই সময়ের মধ্যে এই আখের পরিচর্যাটা করতে হয়েছে। কোন বিষয়গুলো খেয়াল করছেন? আমরা এখানে যে চারাগুলো যে উর্বর হয়ে যায় তো সে দিকে আমরা খেয়াল রাখি যে কোন পোকামাকড়ে কুটি করতেছে। তারপর ওই অফিসিয়ালি যে কর্মকর্তারা আছে ওনার সাথে আমরা যোগাযোগ করি, তারপর ওই কীটনাশকগুলো আমরা ব্যবহার করি। আপনি তখনও বলছিলেন কীটনাশক ব্যবহারের কথা। তো আমরা তো জানি যে আমাদের দেশে এখন কৃষকরা এবং কৃষি কর্মকর্তা যারা আছেন, কৃষি বিজ্ঞানী যারা আছেন, তারা আমাদের দেশের কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন বা কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছে জৈব বালাইনাশক ব্যবহার করা বা কীটনাশক যতটা কম ব্যবহার করা যায়, এই বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তো আপনারা কি সেই বিষয়টা খেয়াল রাখছেন কিনা বা কতটুকু খেয়াল রাখছেন? কীটনাশকটা আমরা বুঝি কিন্তু বালাইনাশকটা যে ভাবে আপনি বলতেছেন এমন ওই আমরা ওইভাবে মানে ভাঙাচুরা করে নি নাই আর কি।
বালানাশক ব্যবহার করে ওনারা দিয়ে দেয়। মানে এই শব্দগুলো বোঝেন না? বুঝি নাই আর কি। আচ্ছা, মানে বালাইনাশক হচ্ছে প্রকৃতির অনেক গাছ বা লতা পাতা আছে যেগুলো, যেমন নিম পাতা আছে বা মেহগনির বীজ আছে যেগুলো গুঁড়ো করে এক ধরনের এগুলো আমরা স্প্রে ব্যবহার করা করি না। যায় আর কি। ওই বিষয়টাই হলো আপনার জৈব বালাইনাশক যেটা বলা হয়। তো আশা করছি সেই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, আপনারা যারা এখানকার কৃষক যারা আছেন। দাদা, যত্নের কথা তো শুনলাম, আপনার রোগ দমনের কথাও শুনলাম। আমি দেখতে পাচ্ছি যে এখানে 8টা জমি থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে বাছাইটা করছেন। আপনিও এই কাজের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, আসি তো। এই বাছাইটা কিভাবে করতে হয় এটা যদি আমাকে একটু আপনি বলতেন। বাসাইগুলো এই ছোটগুলো মানে ভিতরে ঢুকে আর বড়গুলো উপরে দিলে মানে ওই একটা বান্ডিলের মানে যে 25টা বান্ড দিতেছে এখানে, ওই চিকন চিকন যেগুলো আছে। তার আগে জেনে নিতে চাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে বাঁশ রাখা আছে এখানে, হ্যাঁ, এবং এটা একটা ফ্রেমের মতো করা আছে। হ্যাঁ। এইটা করার কারণটা কি? এটা করার কারণ হলো যে ওই এই বাসের মানে উপরটা যে এই আগগুলো রেখেছিল, ওই একটু ওনারা বান্ডার সুবিধার মতো কাজটা এখানে মানে করে যাচ্ছে আর কি। বাছাই করার পরে এগুলো তো আপনারা বাজারে বিক্রি করবেন। বাজারে কি এখানে মানে ওই লাভের অংশে মানে ওই বিহারিরা চলে আসে না, আচ্ছা আচ্ছা, বিহারি আছে যে এখানে পাইকারি বিক্রি করা হয়। এখান থেকেই পাইকারি বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, তো এই কেমন দাম? ক্ষেত পুরো মানে এই আগের ক্ষেতটা মানে 70,000 টাকা দিয়ে বিক্রি করছি। এই 18 মাস সময়ে যে যত্নটা করেছেন, যে খরচ হয়েছে, তাতে করে লাভ থাকে? লাভ তো অবশ্যই আছে, কিন্তু দীর্ঘমেয়াদী হলেও লাভটা পরিমাণে থাকে আর কি। মানে বেশ ভালো লাভ থাকে। আচ্ছা, কোন জাতের আখ এটা? এটা হলো তো রংবিলাস বলে, রংবিলাস শুরু। আচ্ছা, এগুলো উচ্চতা কেমন হয়? উচ্চতা 12 হইতে 14 ফুট। 12 থেকে 14 15 ফুটের ভিতরে আছে লম্বা হয় না? আচ্ছা দাদা, আপনাদের এইটা তো সদর উপজেলা। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের এখানে তো আরো অন্যান্য উপজেলা তো আখের চাষ হচ্ছে। আছে তো। আমি যতটুকু জানি পানছড়িতেও বেশ ভালো আখের পানছড়ি, চাষ হয়। এই খাগড়াছড়ি তো পানছড়ি এলাকা প্রচুর বিপুল মানে এই আখের চাষ। আখ চাষ হয় না? জি। তাহলে আমি আমাদের দীপ্ত কৃষি টিম আমরা একটু যাব ওই দিকটায়, দেখবো ওখানে দেখেন। কৃষকরা কিভাবে আখের চাষ করছে। একই তো দাদা আসি আজকের মতো। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই। দর্শক, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এই 3 জেলাতেই পর্যাপ্ত পরিমাণে আখের চাষ হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি খাগড়াছড়ি সদরের একজন কৃষক, তিনি আখের চাষ করছেন এবং তার চাষাবাদের সার্বিক দিক। এখন আমরা এসেছি খাগড়াছড়ির পানছড়ি উপজেলাতে। এখানে আপনি খেয়াল করছেন যে এখানে গুড় তৈরি করা হচ্ছে এবং এখানেও কিন্তু হেক্টরের পর হেক্টর জমিতে কৃষকরা আখের চাষ করছেন। আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে, তারা কিভাবে এই গুড়টা তৈরি করছেন সেই বিষয়টি। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? আছি ভালো। আমরা তো দীপ্ত কৃষি টিম আপনাদের এই অঞ্চলে দেখতে পেলাম যে পর্যাপ্ত আখের চাষ হচ্ছে, হ্যাঁ এবং সেই আখ থেকে আপনারা এখানে গুড় তৈরি করছেন। হ্যাঁ, আখটা কেটে নিয়ে এসে তারপরে ওইখানে রস বের করে নেওয়া হচ্ছে। ওইখানটাতে যাব, কিন্তু তার আগে জানতে চাই এখানে আপনি এক একটা ছাঁচ দেখতে পাচ্ছি, এই ছাঁচের মধ্যে সাথের মধ্যে গুড়গুলো রেখে সাতটা কুলে মিঠা হয়ে যায় এক ঘন্টা খানেক পরে। ছাঁচের মধ্যে গুড়টা নিয়ে এসে রাখছেন হ্যাঁ, জ্বালানোর পরে। জ্বালানোর পরে এই এক একটা ছাঁচ কি এটা ওজন করা আছে কয় কেজি করে? এরকম ওজন করে করে নির্ধারণ- মাপ আছে। কিছু কিছু 1 কেজি হয়, 1100-1200 ওজন ওইখানে সাতের মধ্যে দোকানে। দাদা, এই গুড়গুলো আমি একটু দেখতে চাই। দেখেন। বসেন। এই ছাঁচগুলোর মধ্যেই গুড়গুলো নিয়ে এসে রাখছেন। হ্যাঁ, সময়টা কতক্ষণ লাগে গুড় রাখার পরে? রাখার পরে 1 ঘন্টা খানেক লাগবে। 1 ঘন্টার 1 মতো ঘন্টার সময় মতো লাগে। সময় লাগে। আচ্ছা, তারপরে এই যে গুড় দেখতে পাচ্ছি, এটা একেবারে পরিপূর্ণ গুড় হয়ে গেছে। হ্যাঁ, এটা কতখানি? এখানে ওজন 1 কেজি 1100-1200 থাকে যে। 1 কেজি 1100-1200 এরকম। মানে ওই দোকান যখন বিক্রি করেন তখন এটা মানে ওজন করে বিক্রি করেন, যেমন ওজন করে ওজন হয় বিক্রি- সেই অনুযায়ী বিক্রি হ্যাঁ করেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু খেয়ে দেখতে পারি গুড়? খেয়ে দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটু ভাঙা গুড় দেখতে পাচ্ছি, এখান থেকে নেই না? নেন। অনেক মিষ্টি এবং অনেক মজা। আমরা তো জানি যে এই আখের গুড়ে অনেক ঔষধি গুণ আছে, তাই না? আচ্ছা, এখানে তো নিজেদের জমিতে আখের চাষটা করছেন, হ্যাঁ, সেই আখ থেকে পরবর্তীতে আবার গুড় তৈরি করে বাজারে বিক্রি করতেছেন।
মানে এতে করে যে টাকা দিয়ে বিক্রি করছেন আপনি প্রতি কেজি আখের গুড়, লাভ থাকে, ভালো লাভ হয় কিনা? লাভ তো হয়, প্রচুর করে লাভ হয়। আপনাদের এই গুড়টা যেহেতু একেবারে বিষমুক্ত উপায়ে তৈরি হচ্ছে, তো এই কি শুধুমাত্র খাগড়াছড়িতেই বিক্রি হয় নাকি বাংলাদেশের অন্য অন্য জায়গাতে এই গুড়টা বিক্রি হয়? এই গুড় সব সব দিক দিয়ে চলে যায়। আচ্ছা, মানে পাইকাররা আপনাদের কাছ থেকে যখন কিনে নেয়, কিনে নেওয়ার পরে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি বিভিন্ন করে। জায়গায় বিক্রি করে। আচ্ছা দাদা, আপনার কাছে থেকে তো এই গুড়টা কোথায় বিক্রি করছেন, কিভাবে বিক্রি করছেন সেটা শুনলাম। বলছিলাম যে এই তৈরি করার পুরো পদ্ধতিটা জানবো, তো আমি একটু ওইখানে গিয়ে কথা বলি। হ্যাঁ, গিয়ে দেখেন। ভালো থাকবেন আপনি, আসি, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নমস্কার, কেমন আছেন আপনারা? আচ্ছা দাদা, আপনার সাথে কথা বলি। এই যে আমি ওইখানে দেখলাম যে পরিপূর্ণ গুড়টা তো হয়ে গেছে, এখান থেকে জ্বালানোর পর নিয়ে গিয়ে ওইখানে ছাঁচে রেখে তারপর সেই গুড়টা আপনারা বিক্রি করছেন। বিক্রি করছেন। তো এখানে আখটা প্রথমে তো জমি থেকে সংগ্রহ করে নিয়ে আসার পরে ওইখানে একটা মেশিন দেখতে পাচ্ছি আমি, ওইখানে রসটা বের করে নেওয়া হয় প্রথমে রসটা বাইর করে। হ্যাঁ, তারপরে আপনি এখানে তাপাল বলেন তো আপনারা নাকি? আচ্ছা, এই তাপালে রসটা দিয়ে কতক্ষণ জ্বালাতে হয়? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা? 3-4 ঘন্টা। ওই 4 ঘন্টা। আচ্ছা, গুড়ের তো আবার দুইটা ধরন আছে বোধহয়, তার মধ্যে আপনাদের এখানে যেটা দেখলাম একেবারে এই শক্ত গুড়, যেটা ছাঁচে রেখে শক্ত করে তারপর বিক্রি করা হয়, আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার নরম গুড়। ওই নরম গুড়টা তো আপনারা তৈরি করেন না? না, করি না। আচ্ছা, সেক্ষেত্রে এই দুইটা গুড় জ্বালানোর মধ্যে বোধহয় একটু পার্থক্য আছে। পার্থক্য আছে। সেক্ষেত্রে এটা কি বেশি সময় ধরে জ্বালাতে হয়? বেশি সময় জ্বালাতে হয়। আচ্ছা, আমি তো এখানে দেখতে পাচ্ছি যে ফেনা উঠছে, প্রচুর পরিমাণে ফেনা উঠছে। এটা বোধহয় যতক্ষণ জ্বালানো হবে ততক্ষণ ফেনা উঠবে, এবং এই ফেনার সাথে সম্ভবত ময়লাটা উঠে আসে এবং সেটা আপনারা উঠে উঠে রাখছেন, তাই না? দাদা, আপনার সাথে তো কথা বললাম, আমি এই দাদার সাথে কথা বলি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? জ্ঞানরঞ্জন। দেনারঞ্জন? জ্ঞানরঞ্জন। জ্ঞানরঞ্জন, বাহ, খুব চমৎকার নাম আপনার। দাদা, আপনি একটু আমারে বলেন তো যে এই যে আপনারা যেহেতু লম্বা একটা সময় ধরে গুড় জ্বালাতে হয়, এই পুরো পদ্ধতিটা একটু বলেন কিভাবে তৈরি করতে হয়? এই মেদেওয়ালতে আমি তো ইয়া ঘুরিবং এই ফেরে ভরাই মোটামুটি আমি শাক নিয়ে আছে, জাল আছে দিয়েন, যে জাল দিয়ে শাক এবং ইয়ত দিবং জানিবং ইয়ত দিবং শাক রান্না ইয়ত দিনে দিই। তারপরে যে আমি ফেরে এবার ওই সিমে গাছের বাউলান ওই বাদনা বাদের রসান আমি ইয়ত দি ফেলে। আচ্ছা, ওটা কি ওই শুরুতেই দিয়ে দিতে? হ্যাঁ, শুরুতে জাল কান আছে সে জালার উপর থেকে মহিলের ব্যাগখানে সব তুলে লয় ফেরা। আচ্ছা, সিয়ান দিনে যারা সোন মারিব, সোনরাই ধরে 3-4 ঘন্টা বাদে এই সময় এখন ডাল দিতে হবে আরো। আচ্ছা, এগুলো দিয়ে তারপর জ্বালাইতে হয়। হ্যাঁ, তার মানে গুড় তৈরিতে আপনার উপাদান একেবারেই, খরচটা একেবারে স্বল্প খরচ। হ্যাঁ, অল্প অল্প খরচের মধ্যে আপনারা গুড় তৈরি করতে পারছেন। হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে মৌসুমটাতে গুড় তৈরি হয় আপনাদের, প্রতিদিন কি পরিমাণে গুড় আপনারা উৎপাদন করছেন এখান থেকে? 150 কেজি হইতে 350 কেজি 400 কেজি হয় কত সময়। আচ্ছা আচ্ছা, ডেলি মানে এটা গুড় জ্বালানোর উপরে নির্ভর করে? জ্বালানোর উপর নির্ভর হতে ডেলি 200 লামায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই গুড়গুলো তৈরি করার সময় কতজন মানুষ এই কাজের সাথে যুক্ত থাকেন? 10 জন 12 জন লাগবে। 10-12 জন। আর তারা সবাই কি তাদের নিজেদের জমিতে আখের চাষ হয়? হ্যাঁ, সেই আখগুলো নিয়ে এসে এখানে গুড় তৈরি করে তারপর সেটা কি বন্টন করে নিয়ে দেন, নিজেদের মধ্যে নিয়ে নেন আপনারা? আচ্ছা দাদা, কথা বললেন, অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো আমাদের হাতে সময় কম, বিদায় নিতে হবে। দীপ্ত কৃষিকে সময় দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। হ্যাঁ, আসি, নমস্কার। নমস্কার। দর্শক, এই পর্যায়ে কথা বলবো আপনাদের সামনে বাংলাদেশ সুগার কপ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এই অঞ্চলের দিবাকর চাকমা, তার সাথে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনাদের এই এলাকায় এই যে কৃষকরা এত বেশি আখের চাষ করছে এবং তারা খুব লাভজনক অবস্থায় আছে, এখানকার একজন কৃষকের কাছে থেকে শুনলাম 2006-07 এই সময়টাতে তারা আখ চাষটা শুরু করেছে এলাকায়। তো মূলত কোন সময় থেকে শুরু হলো? আমরা 2007-08 সাল থেকে আমরা শুরু করছি। তো আমাদের শুরু করলেও খুব একটা তেমন, আমরা পরীক্ষামূলক যখন গবেষণা করে দেখলাম এই এলাকার মাটি আবহাওয়া খুবই উপযোগী আমাদের আখ চাষের জন্য।
কিন্তু আমাদের ফান্ডের অভাবে আমরা খুব একটা বেশি চাষাবাদ করতে পারছিলাম না। 4 বছর আগে আমাদের সাথে যুক্ত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আমরা এখানে ব্যাপকভাবে খাগড়াছড়ি সদর উপজেলা, দিঘিনালা, পানছড়ি, রামগড় এই উপজেলাগুলোতে আমরা ব্যাপকভাবে আখের আবাদ সম্প্রসারিত করি। আচ্ছা, এখন সর্বমোট কতখানি জায়গাতে এখানে আমাদের আখের চাষ হচ্ছে? খাগড়াছড়ি জেলার 520 হেক্টর জমিতে আমাদের আখের আবাদ হচ্ছে, কিন্তু এখানে আরও আমাদের 2100 হেক্টর জমিতে আখের আবাদ সম্প্রসারণ করা সম্ভব। এখানে আমরা কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আরও ভবিষ্যতে আরও আখ চাষটা আরও বেশি সম্প্রসারিত করাবো। আখের তো ভিন্ন ভিন্ন জাত আছে, তার মধ্যে আমরা জানি যে বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র সেখান থেকে বিভিন্ন রকমের জাত উন্নয়ন করছেন। তার মধ্যে আজকে যে জাত নিয়ে কাজ করলাম রং বিলাস, তো এর সম্পর্কে যদি একটু আমাকে বলতেন। এই জাতটা আমাদের খাগড়াছড়ি জেলার খুবই জনপ্রিয়। এখানকার আখ চাষিদের 95% আখ চাষি এই জাতটা ব্যবহার করতেছেন, ওনারা অধিক লাভবান হচ্ছে। এই রং বিলাস জাতের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই, যে আমরা তো জানি যে এর উচ্চতা বা গড়নটা কেমন হবে, একটু যদি বলতেন। এই জাতটা কৃষকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো এই জাতটা একবার লাগালে এটা 5 বছর 6 বছর পর্যন্ত আবাদ করা যাবে মুড়ি ফসল, যেটা অন্যান্য জাতগুলোতে সম্ভব না। আর এই জাতের আরেকটা যেমন হলো, আমরা একটা আখ লাগানোর পর আখটা আমরা সংগ্রহ করলাম, সংগ্রহ করার পর ওখান থেকে আবার আখ উঠবে, যেগুলো অন্যান্য জাতগুলোতে সম্ভব না। আর এই জাতের একটা সুন্দর সুবিধা হলো এই জাতটার রংটা হলো সোনালি রং। এই রঙের জন্য মানুষ দূর থেকে আকর্ষণ করে এই জাতটা কিনে। এই জন্য এটা জাতে সুন্দর, চেহারা সুন্দর হওয়ার কারণে এটা তাড়াতাড়ি বিক্রি করতে পারে কৃষকরা। আবার আরেকটা সুবিধা, যেটা আমরা ভারতীয় আখের রস যেটা নিয়ে আসছি, সে ভারতীয় আখের রসটা যখন মাড়াই করা হয়, মাড়াই করলে রসটা একটু কিছুক্ষণ রাখলে কালো হয়ে যায় আখের জুসটা, কিন্তু এই রংটা, এই আখটা রংবিলাস আখটা যখনই মাড়াই করা হয়, মাড়াই করলে এই জুসটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পরিষ্কার থেকে থাকে। মানুষ মরে মরে যখন যেগুলো আমাদের জুস খায়, ওরা কিন্তু কালো রঙের জুস খেতে চায় না, কিন্তু এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকার কারণে এটা অনেকের কাছে আকর্ষণীয়, ভোক্তাদের কাছে। সেজন্য এই জাতটাও ব্যাপারীরা যেহেতু বেশি আগ্রহ সহকারে কিনে। দাদা, আখের জাতের মধ্যে তো একটু ভিন্নতা আছে। আমরা জানি যে কিছু আখ গুড় তৈরি করা হয়, কিছু আখ চিবিয়ে খাওয়ার জন্য, আবার আপনার অনেকে এটাকে চিনিও তৈরি করে। তো আপনাদের এই অঞ্চলে যে আখের চাষটা হচ্ছে, এগুলো মূলত কিসের জন্য ব্যবহার হচ্ছে? আমরা এই যে খাগড়াছড়ি জেলায় আমরা মূলত চিবিয়ে খাওয়া আখের উপরে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু এর সাথে এটা আমরা ঠিক করে রাখছি হলো এখানে চিবিয়ে খাওয়া আখ তো আমরা জুস হিসেবে আমরা এটা নিয়ে যাব, প্লাস এই এলাকায় যাতে বাংলাদেশের অনেক যেহেতু চিনি গুড়ের ঘাটতি আছে, বাংলাদেশের 17 লাখ টন চিনি গুড় প্রয়োজন হয়, তার ভিতরে আমাদের 6 লাখ টন চিনিও গুড় তৈরি হয়। আমাদের প্রায় 12 লাখ টনের মতো চিনিও গুড়ের ঘাটতি থাকে। এই চিনিও গুড় ঘাটতিটা আমরা হিলট্রেক্স থেকে কিছুটা হলেও আমরা মেটানোর চেষ্টা করতেছি। সেজন্য আমরা এই এলাকায় চিবিয়ে খাওয়া আখের জাতের পাশাপাশি আমরা গুড় ও চিনি জাতীয় আখেরও আমরা আবাদ এখানে দিন দিন সম্প্রসারিত করতেছি। দাদা, আমাদের দীপ্ত কৃষিকে অনেকটা সময় দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করব যে যেভাবে কৃষকদের পাশে থেকে তাদেরকে আখ চাষের প্রতি উদ্বুদ্ধ করছেন এবং তাদের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকছেন, তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা আপনাদের সবার জন্য। ধন্যবাদ আপনাদেরও, দীপ্ত টিভি টিমকে অনেক অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আজ আপনারা দেখলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি, এখানকার কৃষকদের আখ চাষ এবং সেই আখ থেকে কিভাবে তারা গুড় উৎপাদন করছেন এবং তাদের সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন এখানকার সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা। এখানকার কৃষক এবং এই কর্মকর্তাদের জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আমি শামীমা শাওন। সবাই ভালো থাকবেন।